আমার ফুলটা নিয়ে কোথায় যাচ্ছি? মেয়ে আমার, তুই ঠিক আছিস তো? এবারের মেয়েটা আমাকে দেখে ফেলেছে। আমি আমার আগের জায়গায় ফেরত যাই। গাছটা নিমিষেই আমার চোখের সামনে ফুলটাকে নিয়ে হাওয়া হয়ে গেল। কিন্তু গাছটা কোথায় গেল? ওর আগের জায়গাতেই। ওখানে গিয়ে একবার দেখি তো। কাঁটাগাছ, তুমি তোমার মেয়েকে নিয়ে ফিরে এসেছো? ঠিক আছে ও? হ্যাঁ, ঠিক আছে। ওকে আবার আমার ডালে লাগালে আগের মতো কথা বলা শুরু করবে। মা, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি তোমাকে দেখতে পাচ্ছিলাম না কেন? আমি তো এখানেই ছিলাম, কিন্তু তোকে একটা মেয়ে ওর সাথে করে নিয়ে গিয়েছিল, তাই তুই কথা বলতে পারছিলি না, আমাকে দেখছিলি না। আমার খুব ভয় করছিল মা। এখন আর কোনো ভয় নেই তোর, আমি তোর সাথেই আছি। তোমার ডালে মাত্র একটা ফুল কেন? আর ও তোমার মেয়ে হয় কিভাবে? যা ভেবেছিলাম তাই। গাছটা এখানেই ফেরত এসেছি, আর ফুলটা ওর ডালেই ধরে আছি। ওই মেয়েটা আবার আমাদের দিকেই আসছে। তোমরা সবাই চুপ থাকো। আমি তো নিজের কানে শুনলাম, একটু আগে ওরা সবাই কথা বলছিল। আমাকে দেখে কি ওরা চুপ হয়ে গেল? এই মেয়ে, তুমি এখানে কি করছো? এই কাটা গাছটা অনেক ভয়ঙ্কর। তার উপর তুমি ওর ফুল ছিঁড়েছিলে। বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও, নয়তো গাছটা তোমার পুরো শরীরে কাটা ফুটিয়ে দেবে। না, আমি কোথাও যাব না। আমি জানতে চাই গাছটার কাছে ওর ফুলটা এত গুরুত্বপূর্ণ কেন, যার জন্য আমার বাড়ি পর্যন্ত চলে গিয়েছিল। তোমাকে কেউ কিছু বলবে না, সরো আমাদের সামনে থেকে। ঠিক আছে, আমি তাহলে গ্রামের সবাইকে বলবো এই কাটা গাছটা একটা অভিশপ্ত গাছ, আমাদের সবার ক্ষতি করবে। তখন দেখবে গ্রামের সবাই মিলে গাছটা কেটে ফেলেছে, তখন আর এই ফুলটাও থাকবে না। এমন করো না। তুমি কি জানতে চাও বলো আমাকে, আমি তোমাকে সব বলছি। তবুও আমার মেয়ের ক্ষতি করো না। এই তো, এখন আমার কথা তোমাদের কানে ঢুকেছে। সবার আগে আমি জানতে চাই, তুমি এই ফুলটাকে তোমার মেয়ে বলে সম্বোধন করছো কেন? আমিও জানতে চাই। তোমার মতো আমিও আগে একজন সাধারণ মানুষ ছিলাম, আর এই যে ফুলটাকে দেখছো, ও ছিল আমার মেয়ে। মানুষ থেকে গাছ কিভাবে হলি তোমরা? আগে আমারও একটা সুখী পরিবার ছিল, কিন্তু একদিন আমাদের বাড়িতে এলো এক অচেনা অতিথি। বাড়িতে কি কেউ আছে? জি বলুন, কাকে খুঁজছেন? আমি অনেক দূর থেকে এখানে এসেছি, খুব পানি পিপাসা পেয়েছে আমার। একটু পানি দেওয়া যাবে কি? অপেক্ষা করুন, এখনই আনছি। এই নিন, মা আপনার জন্য পানি পাঠিয়েছি। এই বয়স্ক লোকটা কে? জানি না, উনি একটু পানি খেতে চাইলো, তাই পানি খেতে দিলাম। ঠিক আছে, ধরো এই বাজারগুলো ভেতরে নিয়ে যাও। দাঁড়া, তোর সাথে আমার জরুরি কথা আছে। কি ব্যাপার, আপনি হঠাৎ এভাবে আমার হাত চেপে ধরলেন কেন? নিয়ে বাড়ি চলে যাও। কি বলছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না, এত কিছু আমার। হ্যাঁ, কারণ তুমি লোভ করোনি। তুমি সততার সাথে একজন মানুষের প্রাণ বাঁচানোর জন্য খালি রাস্তায় এগিয়ে এসেছিলে। এজন্যই এটা তোমার পুরস্কার। ধন্যবাদ তোমাকে, আমি তোমার এই উপকারের কথা মনে রাখবো। মা দেখো, আমি কি নিয়ে এসেছি। তুই আজ তো তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি যে? পুরো এক সিন্ধুক ভর্তি গহনা আর মূল্যবান রত্ন এনেছি। এখন আর আমাদের কোনো কিছুরই অভাব থাকবে না। আমি এক্ষুনি কিছু স্বর্ণ বাজারে বিক্রি করে আসছি। তোমাকে নিয়ে কয়েকদিনের মধ্যে শহরে যাব, তোমার চিকিৎসা করাতে হবে। কি করে পেলে এসব? সোনিয়া তার মাকে সবকিছু খুলে বলে। ভারী চমৎকার বিষয়। তবে তুই সবসময় সততার সাথে কাজ করিস, এজন্যই হয়তো ওপরওয়ালা খুশি হয়ে তোকে এসব কিছু দিয়েছে। সোনিয়া তার মাকে চিকিৎসা করানোর জন্য শহরে নিয়ে যায়।
কয়েক মাসের মধ্যেই সোনিয়া সেই সিন্দুক থেকে মূল্যবান গহনা সোনাদানা বিক্রি করে নিজে এক বিশাল বড় বাড়ি বানায়। তার আর কোনো কষ্টই থাকে না। আরে এ বাড়ি কার? গ্রামে এই নতুন বাড়ি কে করলো? আমি এ বাড়ি সম্পর্কে কোনো কিছুই তো জানি না। গিয়ে দেখি এ বাড়িতে কে থাকে। নতুন কেউ এলো নাকি? বাড়িতে কেউ আছে? আরে বিথি, বাড়িতে আয়। সোনিয়া, তুই এ বাড়িতে কি করছিস? নতুন কাজে যোগ দিয়েছিস নাকি? আরে না, আমি কাজে যোগ দেব কেন? আমি তো এই বাড়ির মালিক। ভেতরে আয়, দেখেছে আমাদের নতুন বাড়ি। কি বলছিস তুই? নতুন বাড়ি কি করে হলো? তোকে তো সেদিনও দেখলাম ফুল বিক্রি করতে। ফুল বিক্রি করে এত টাকা পেয়ে গেলি যে নতুন এক বিশাল বড় বাড়ি বানিয়ে ফেলেছিস। আমার স্বামী এত বড় লোক, কারো তো এত বড় বাড়ি নেই। বল কি করেছিস? তেমন কিছুই করিনি। আমার সততা দেখে 3 রাস্তার মোড় আমাকে পুরস্কার দিয়েছে। 3 রাস্তার মোড়? সততার পুরস্কার? কি বলছিস? একটু খুলে বল। আমি তো তোর বান্ধবী স্কুল থেকে। তোর সবচেয়ে ভালো বান্ধবীকে এ কথাটা বলবি না? সোনিয়া ছিল খুবই সহজ সরল মনের মানুষ। এজন্য সে বিথির এই মিষ্টি কথায় ভুলে যায় এবং তাকে 3 রাস্তার মোড় সম্পর্কে সবকিছু খুলে বলে। শুনলি তো সব। এবার ভিতরে আয়, আমার মাকে দেখে যা। সে এখন সুস্থ হয়ে গেছে। না, অন্য একদিন আসবো। এখন তাহলে গেলাম। বিথি একটুও সময় দেরি না করে জঙ্গলের দিকে হাঁটতে থাকে। আমি থাকতে সোনিয়া আমার থেকে আরো বেশি ধনী হবে? সম্ভবই নয়। আমিও যাব 3 রাস্তার মোড়ে, আর সেখানে গিয়ে আমি কষ্ট পেয়েছি। বাবা, চোখ খোলো। এখন ওনাকে ডেকো না মা, ওনার অবস্থা খুব বেশি ভালো না, একটু বিশ্রাম নিক। আর হ্যাঁ, আপনাকে বলি, ওনার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। এই নিন প্রেসক্রিপশন, এই ওষুধগুলো এখনই আনুন। কি হবে এবার? কি করব? ঘরে আজকের খাওয়ার মতো যার অবস্থা নেই, সে এত টাকা কোথায় পাবে? মা, আমাদের সেই সম্বল বলতে তো আরেকটা জিনিস আছে, আমাদের ধবলি। তুমি ওকে বিক্রি করে বাবার চিকিৎসা করাও। হ্যাঁ, এটা ছাড়া আর কোনো পথও নেই। তোর শখের ধবলিকে যে এবার বিক্রি করতে হবে। সবুজ কিছুটা সুস্থ হলেও তার শরীরের এক পাশ পড়ে গিয়ে প্যারালাইজড হয়ে গিয়েছিল। রিনা ইটের ভাটায় কাজ করে বেশ কষ্ট করে সংসার চালায়। পাশাপাশি তার বাড়ির সাথে এক টুকরো জমিতে কিছু গমও লাগিয়েছিল সে। ওঠো, এই ওষুধটা খেয়ে নাও। তোমাকে কতবার বলেছি আমার জন্য ওষুধ আর এনো না। এত কষ্ট করে রোদে পুড়ে ভাটায় কাজ করছো, টাকাগুলো রেখে দাও, অসময়ে কাজে লাগবে। চাচা, তোমরা কেন? আমরা কি তোদের বাড়িতে আসতে পারি না? না হয় জমি জমা নিয়ে একটু ঝগড়া লেগেছিল তোর বাবার সাথে, তাই বলি কি তোরা আমাদের পর? তোরা তো আমাদের আপনজন। না, তোমরা তো আমাদের বাড়িতে আসো না। বাবা এতদিন বিছানায় পড়ে থাকলো, একদিনও আসেনি, তাই জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, আসেনি, তখন রাগ ছিল তাই। যাই হোক, যে কথা বলতে এসেছি, জমিতে তো দেখছি ভালোই গম হয়েছে। এবার গম উঠিয়ে তোমরা আর ওই জমিতে চাষ দেবে না। কেন ভাই? জমিটা হিসাব মতো আমাদের, কষ্ট করে চাষ করেছে বলে এবার ছাড় দিলাম। পরিত্যক্ত জমি ছিল ওটা। এত কষ্ট করে আমি আর মা জমিটা ঠিক করলাম, আর এখন বলছো জমিটা তোমরা নিয়ে নেবে? এত ছোট একটা মেয়ে কেমন মুখে মুখে তর্ক করে দেখো। তোদের বলার কথা বলে গেলাম, বাকিটা সময় হলে আমরা বুঝে নেব। বাড়ি চলো এবার। শুনলে তো তোমার ভাই কি বলে গেল? কিভাবে চালাবো আমরা এই অভাবের সংসার? না খেয়ে তিনজনেই ঘরের ভিতরে না হয় মরবো, তারপরে ও যা বলে তাই শোনাবো। মানুষ হিসাবে ও যে বেশি সুবিধার না, কখন কোথা থেকে ক্ষতি করবে বুঝতেও পারবে না। ও যে আমার আপন ভাই হয়ে ও এত শত্রু হিসাবে আমাদের কেন দেখে কে জানে।
পরের দিন সকালে রিনা কাজে চলে গেলে তরি বাড়ির সব কাজ গুছিয়ে বারান্দায় বসলো। আমাদের জীবনটা কত অদ্ভুত। সব গরিব মানুষের জীবনে কি এত কষ্ট? ভাঙা ছাদ, দুবেলা খাবার, আর ময়লা ছেঁড়া পোশাক। তরি, এই তরি, সে কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? মা, তুমি আজ এত সকাল সকাল চলে এলে যে? কাজ নেই নাকি? না মা, মালিক আর কাজে নেবে না। সে ভাটা বন্ধ করে দিয়ে বিদেশে চলে যাবে। এবার আমাদের কি হবে মা? আমরা সত্যি সত্যি এবার যে না খেয়ে মরবো। জানি না তরি, গমগুলো পেকেছে। কাল তুই আর আমি মিলে গমগুলো কেটে ফেলবো। সেগুলো বিক্রি করে যদি কিছু টাকা পাই, তাই দিয়েই না হয় কদিন চলবো। সেই রাতে তারা ঘুমিয়ে গেল। পরের দিন সকালে উঠে তরি ও তার মা মাঠে গিয়ে দেখলো একদল হাতি তাদের গমের ক্ষেতটা খেয়ে প্রায় শেষ করে ফেলেছে। তোরা এটা কি করলি? আমার একমাত্র সম্বলটাও তোরা খেয়ে শেষ করলি? এতগুলো হাতি একসাথে? তোরা কেন এলি আমাদের খেতে? তোরা কি জানিস এগুলোই আমাদের পেটের খিদে নিবারণ? সোজা খাদের মধ্যে গিয়ে পড়বে। গ্রামের সেরা বলদটাই তুই কিনেছিস। কাল সকালে সারা গ্রামে রটে যাবে পলাশের কালা বাচ্চার কথা। সুবন ভাই থামেন তো, দেখছেন ও বিপদে পড়েছে, আর আপনি কাটা গায়ে নুন ছিটাচ্ছেন। আমি এখন কি করব? এই অকেজো সার দিয়ে আমি কি করব? মহাজনরা আমাকে ছিঁড়ে খাবে। তুমি এভাবে আর কতদিন মন খারাপ করে বসে থাকবে? ভাত খাবে, এসো। সালমা, ও কানে শোনে না ঠিকই, কিন্তু ও বোকা না। গত 7 দিন ধরে আমি ওকে লক্ষ্য করছি, ও আমাকে চিনতে পারছে। চিনতে পেরে লাভ কি? কাজের কাজ তো কিছু হবে না। হাটে নিয়ে চলো, কসাইয়ের কাছে বেচে দেবে, যা টাকা পাওয়া যায়। না সালমা, কসাই ওকে কেটে ফেলবে। আমি এই অবলা জীবটিকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। ও আমার সাথে প্রতারণা করেনি, মানুষ করেছে। এর কোনো দোষ নেই। তাহলে কি করবে? একে বসে বসে খাওয়াবে? একটা বুদ্ধি মাথায় এসেছে। আচ্ছা সালমা, মানুষ কথা শুনে কান দিয়ে, কিন্তু অনুভব করে কি দিয়ে? চামড়া দিয়ে, তাই না? আমি যখন এর গায়ে হাত রাখি ও ফিরে তাকায়, যখন দড়িতে টান দেই ও মাথা ঘোরায়। তুমি কি বলতে চাইছো? আমি ওকে ইশারায় কথা বলা শেখাবো, স্পর্শ দিয়ে ভাষা শেখাবো। আল্লাহ যদি ওর কান কেড়ে নিয়ে থাকেন, নিশ্চয়ই অন্য কোনো ক্ষমতা দিয়েছেন। দেখবে এই বাচ্চা একদিন কথা বলবে, তবে মুখে নয়, কাজে। তুমি পাগল হয়েছো? কালাগুলো দিয়ে কি চাষ করা সম্ভব? সম্ভব কিনা জানি না, তবে আমি চেষ্টা করব। আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি চেষ্টা করব। টাকা যখন গেছে, একে আমি কাজে লাগাবই। পলাশ, তুই কি সত্যিই পারবি? 1 মাস হয়ে গেল, তুই তো সারাদিন এই মাটিই পড়ে আছিস। চুপ করে দেখ টিটু, এই দেখ, আমার হাতে একটা ছোট লাঠি। আমি যখন এই লাঠি দিয়ে ওর ডান কাঁধে আলতো করে টোকা দেব, আরে ঘুরলো তো। এবার দেখ, আমি দড়িটা বাম দিকে সামান্য ঝাঁকুনি দেব। বাহ, এ তো দারুণ ব্যাপার। আরও আছে, আমি যখন ওর পিঠের মাঝখানে হাত দিয়ে চাপ দিব, তখন ও থামবে। আর যখন লেজের গোড়ায় আলতো টোকা দেব, তখনই ও দৌড়াবে, দেখবি? দেখি দেখি। পলাশ ইশারা করতে ষাঁড়টি দৌড় শুরু করলো এবং পলাশের হাতের ইশারায় মাঠের চারপাশে ঘুরে এলো। পলাশ, তুই তো জাদুকর রে ভাই, তুই তো অসাধ্য সাধন করে ফেলেছিস। গ্রামের মানুষ যারা তোকে নিয়ে হাসাহাসি করতো, তারা এটা দেখলে বোবা হয়ে যাবে। এখনো অনেক বাকি। ওকে লাঙ্গলের ভার সইতে হবে। তবে ও খুব বুদ্ধিমান। লিয়াকত আমাকে ঠকিয়েছে ভেবেছিল, কিন্তু আল্লাহ আমাকে হীরা দিয়েছেন। শুধু একটু গসা মাজা করতে হচ্ছে। শুনলাম মাতাবর সাহেব নাকি এবার বৈশাখী মেলায় এলাহি কাণ্ড করছেন। গরুর গাড়ির দর প্রতিযোগিতা। হ্যাঁ, শুনেছি। পুরস্কার নাকি 1 বিঘা জমি, নদীর পাড়ের ওই উর্বর জমিটা। আমার তো লোভ লাগছে। আমার লালু সারটাকে এবার ভালো করে খাওয়াচ্ছি। আরে রাখো তোমার লালু, আমার তুফানের নাম শোনোনি? গতবার পাশের গ্রামে ফার্স্ট হয়েছিল। এবার জমিটা আমারই হবে।
তবে একটা মজার খবর শুনেছ? কি খবর? ওই যে আমাদের গরিব পলাশ, সে নাকি তার ওই কালা ষাঁড় নিয়ে নাম লিখিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। কি বলেন ফিরোজ ভাই? ওই যে কানে শুনে না, ওটা তো রেসের মাঠে দৌড়াবেই না, ডাকডোলের আওয়াজ শুনবে না, দৌড়াবে কি? আরে ওটাই তো মজা। পলাশটা আসলে একটা বেহায়া, ঠকেছে, এখন সেটা ঢাকতে চায়। ও মনে করে ওর ওই কালাসার আমার লালুর সাথে পাল্লা দেবে। ওটা তো মাঝপথে শুয়ে ঘুমাবে। চল তো, আজ বিকালে পলাশের বাড়িতে যাই, ওকে একটু শুনিয়ে আসি। বেচারা গরিব মানুষ, মিছে মিছে নাম দিয়ে বেইজ্জত না হয় ভালো।